আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কোথা দিয়ে শুরু করব আর কোথায় শেষ করব তাই নিয়ে আমি খুব দ্বিধা বিভক্ত। এখন এপারে চঞ্চলতা, প্রচুর উত্তেজনা, প্রচুর ছোটাছুটি, আর ওপারে পালানোর হিড়িক। কে কোথায় কবে কখন কোথা দিয়ে পালাবে তার সব যোজনা হচ্ছে, পরিকল্পনা হচ্ছে। তা আমি ওই এপারের ব্যাপার আর ওপারের ব্যাপার নিয়ে একটু পরে আসছি। আগে বলবো, আমি কালকে যে বিদায় সভার অনুষ্ঠান ছিল আলী রিয়াজের, দেখে আমার খুব কষ্ট লেগেছে। এখন এর সঙ্গে তুলনা কিরম করা যায় জানেন? কারুর বাড়িতে আত্মীয় পরিজন মারা গেছেন, বাড়ি কিরকম অবস্থা হয়, শোকস্তব্ধ, কেউ ফুঁপিয়ে কাঁদছেন, কেউ অঝরে কাঁদছেন। আমি দেখলাম যে দু চারজনের চোখে প্রায় জল চলে এসছে। মানে দেখলাম মানে কি, আমি শুনলাম, যারা ওখানে ছিলেন তারা যে ব্রিফিংটা আমায় দিয়েছেন তারাই আমায় এটা বললেন। এখন সেখানে আমাদের ডক্টর ইউনূস, তিনি দু চারটি কথা বলে তিনি থম মেরে বসে যান। তারপর শুরু করে আমাদের রাষ্ট্রপতি শফিক। সে তো একেবারে হাত জোর করে, স্যার আমাদের যা ভুল ত্রুটি হয়েছে আমাদের ক্ষমা করে দেবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা বিফল হয়েছি, আমাদের আপনি ক্ষমা করে দেবেন ভুল ত্রুটি। আপনি আমাদের ছেড়ে সবাইকে চলে যাচ্ছেন, চোখে জল এসে গেছিল। আমার এত কষ্ট হচ্ছিল, আমি তখন নিজামীর গামছাটা খুঁজছিলাম, যে 9 বছর আয়নাঘরে ছিল না, তারপর নতুন গামছাটা নিয়ে এলো। আমি নিজামীর গামছাটা খুঁজছিলাম, আমার তো চোখের জলে তো আমি তো ফেসে যাবো। এখন এখন তো গামছা লাগবে, তারপরে নিংড়োতে হবে, এত জল বেরোবে। শফিক প্রায় কেঁদে ভাসিয়ে দেয়, এরকম অবস্থায় যেন বাপচোদ্দ পুরুষ ছেড়ে চলে যাচ্ছে। এরপরে আবার একজন বলে ওঠেন, স্যার আপনি তো যাচ্ছেন, তাহলে পরে আমাদের কি হবে? আবার দু একজন বলেন, আমাদের জন্য একটু আপনি রাস্তা দেখুন, আমাদের একটু ব্যবস্থা করে দিন। তো আলী রিয়াজ তো কোনো কথা টথা বলেনি, সেরকম পালাতে পারলে বাঁচে। আজকে তার যাওয়ার কথা ছিল, সে আজকে যাচ্ছে না। এখানেই একজন রয়েছেন, এই ঐক্যমত্য কমিশনের এক রয়েছেন, মহাশয় রয়েছেন, তার বাড়িতে একটা নৈশ ভোজ আছে। সেই নৈশ ভোজটি তিনি অ্যাটেন্ড করবেন। অ্যাটেন্ড করে উনি কালকে এই 9টা সাড়ে 9টার দিকে রাত্রিবেলা উনি ফ্লাইট ধরে সোজা আমেরিকা। রইল ভোলা, তুললো ঝোলা, চললো ভোলা। ভোলা যা করার তো ভোলা করে দিয়েছে। সরকারের বেশ কয়েক কোটি টাকা খরচা করে জলাঞ্জলি দিয়ে তারপরে তিনি ঝোলা তুলে চলে যাচ্ছেন। তার কি দায়বদ্ধতা আছে? বাংলাদেশের প্রতি তার কোনো দায়বদ্ধতা আছে? এখানে আবার আমাদের আপনাদের খলিলুর রহমান, তিনি 9 তারিখ অথবা তিনি 10 তারিখ যাচ্ছেন। এখন তারপরে সব কান্নার রোল উঠবে, ও মাঝি আমাগো ফেইলা যাই গো, যাইও যাই কই, একটা গান ছিল না, সেই গানের দুকলি আমার মনে পড়ে গেল। আমি প্রায় কেঁদে শুনে, আমি যখন শুনছি প্রায় আমি চোখ দিয়ে আমার ঝরঝর করে জল পড়ার মতো অবস্থা। আহারে, এদের কি দুর্গতি! এক, আমেরিকা হাত তুলে নিয়েছে, তারপরে এদের যে এই অবস্থা, কান্নাকাটি ছুটে গেছে, দম ছুটে গেছে। এরা কি আমেরিকার ভরসাই করেছিল? ওই যে 7 সিস্টার নিয়ে নেবে, তারপর ভারতে 50 লক্ষ জেহাদি ঢোকাবে, অনেক কিছুই তো শুনলাম, মেরে পাট করে দেবে, উপযুক্ত জবাব দেবো। সব জবাব টবাব সব চলে গেছে, এখন সব পালানোর রাস্তা খুঁজছে। এই বলছে আমায় নিয়ে চলুন, ও বলছে আমার জন্য একটা রাস্তা বার করে দিন, ও বলছে আমার একটু ব্যাপারটা একটু দেখে দেবেন। এই তো চলছে এখন উপদেষ্টাদের মধ্যে।
এখন 3জন উপদেষ্টার কিন্তু এখনো জ্বর সারেনি, আর বাকি 5জন যারা প্রেসে রয়েছেন তাদেরও পেট খারাপ এবং জ্বর, ডক্টর ইউনূসেরও জ্বর বহাল আছে। সেটা আমি বলেছি, সেটা ভয়ও হতে পারে, অথবা ঠান্ডা গরমেও লাগতে পারে, জ্বর হতে পারে। আজকে সকালে আবার একটা বৈঠক ছিল, ব্রিফিং করার কথা ছিল, সেটা হচ্ছে আমাদের ডক্টর ইউনূসের। তিনি ব্রিফিং করেননি। ব্রিফিং করতে কে এসেছিল? ব্রিফিং করতে এসেছিলেন আমাদের প্রফেসর সাহেব আসিফ নজরুল। শুকনো কেটো কেটো মুখে এক পাতা লেখা একটা বক্তৃতা, তার মধ্যে ঐক্যমত্য কমিশন সম্পর্কে উনি বলেছেন যে 7 দিন সময় দিলাম, এবার নেতারা বিভিন্ন দল তার নিজেদের মধ্যে ঐক্য গড়ুক, ঐক্য করে আমাদের জানাক, না হলে পরে আমরা আমাদের মতো কাজ করব। উনি করে প্রশ্নের উত্তর দেননি। সব থেকে মজার ব্যাপার হলো ডাস্টবিন শফিক যে এত লাফাতো, যে কথায় কথায় স্টেটমেন্টের একেবারে ফুলঝুরি ঝরাতো, তাকে দেখলাম মুখ কাঁচুমাচু করে এখন টিভিতে একটা আপনার ভিডিও দেখছিলাম এখন টিভি, সেখানে দেখলাম তিনি মুখ কাঁচুমাচু করে একটা চোরের মতো একটা চেয়ারের কোণে বসে রয়েছেন চুপ করে। তার এই অবস্থা দেখে আমি বুঝলাম যে তিনি বেশ ভয়ের মধ্যে রয়েছেন, তার মুখ দিয়ে রাগ কাটছেন না তিনি। গতকালকের ওই কান্নার রোল তার ভেতরে দমকে দমকে হয়তো উঠছে, তা ভাবছেন যে আমি কি পাপ করেছিলাম যা আজ এসে আমি এই খানাগুলো পড়লাম। আমি এসে আজকে আমার আমও গেছে, আমার ছালাও গেছে, না থাকতে পারবো বিদেশে, না থাকতে পারবো দেশে। বিদেশে থাকলে কি হবে? আমি বলেছিলাম পৃথিবী আপনাদের কাছে ছোট হয়ে আসবে, ছোট হয়ে আসছে। আমার কথা তখন অনেকে তেতো লেগেছিল, সবাই বলেছিল গুজববাজ। এখন দেখুন যেখানে যেখানে ডক্টর গিয়েছেন, আমাদের ইউনূস গিয়েছেন, সেখানে সেখানে বিপদের মধ্যে পড়েছেন। তিনি নয় কোনো মতে বেঁচে বেরিয়েছেন। কিন্তু শফিক টপিকের কি হবে? একবার শফিককেও দেখেছিলাম, যে শফিকের কি হাল হয়েছিল। ওরা যেখানেই যাক, পৃথিবীর যে প্রান্তে যাবে, আমি বলেছিলাম না, সেই প্রান্তে আওয়ামী লীগ এদেরকে তাড়া করবে, এদেরকে ছেড়ে কথা বলবে না। এই গেল তো দুটো। আজকে আর আমাদের ডক্টর ইউনূস কিন্তু আর সামনে টামনে আসেননি, তার বোধহয় কাঁপুনি একটু বেশিই দিচ্ছে। কারণ খবরের কাগজে বেরিয়েছে যে এপারে খুব রকম জবরদস্ত সমস্ত তোলপাড় হচ্ছে, এটা খবরের কাগজে বেরিয়েছে। আমি যে কপিটা আজকে সকালবেলা এই যে পোস্টটা আপনাদের দিয়েছি, সেই পোস্টটা খবরের কাগজেও বেরিয়েছে। আমার এটাই তো তোলা যায় না, ফলে আমি দেখাতে পারি না। এখন গতকাল কি হয়েছে? গতকালকে আমাদের নরেন্দ্র মোদী 6 তারিখে, আপনারা জানেন 6 তারিখে হচ্ছে বিহার নির্বাচন, লোকসভা নির্বাচন। তা বিহারের যতগুলো সিট আছে ততগুলো সিটেই বিজেপি জোট প্রার্থী দিয়েছে। ইন্ডিয়ার মধ্যে রয়েছে আমাদের নীতিশ কুমার এবং বিজেপি মিলে বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছে। সেই সমস্ত জায়গায় সভাগুলো 2-3 দিনের মধ্যে শেষ করতে হবে। মানে আজকে হলো গিয়ে 3 তারিখ, আজকের মধ্যে শেষ করতে হবে। কারণ 4-5 দুদিন অফ, 6 তারিখে ভোট হওয়ার 48 ঘন্টা আগে পর্যন্ত সমস্ত রকম প্রচার বন্ধ। তার অবর্তমানে যে চার্জ দেওয়া আছে সেটা হচ্ছে ডক্টর জয়শঙ্কর, রাজনাথ সিং, অজিত দোভাল এবং অমিত শাহের উপরে। কালকে রাত্রি 1:30 অবধি আমি জেগেছিলাম এবং প্রচুর তৎপরতা দেখেছি যে আমাদের বিভিন্ন আমলা, তারপর সেনাবাহিনীর লোকজন এবং বিভিন্ন এজেন্সির কর্তারা, তারা খুব দৌড়ঝাঁপ করছেন। সাউথ ব্লক, নর্থ ব্লকে খুব দৌড়ঝাঁপ করছেন। কারণ দুজন দুদিকে বসেন, অমিত শাহ বসেন নর্থ ব্লকে আর রাজনাথ সিং বসেন সাউথ ব্লকে, আর অজিত দোভালের দুদিকেই অফিস রয়েছে। জয়শঙ্করজি বসেন নর্থ ব্লকে। তো এদের নর্থ ব্লক, সাউথ ব্লক এই সমস্ত করতে হচ্ছে। তারপরেতে রাত্রিবেলা আমি খবর পেলাম, আজকে যেটা খবর পেলাম, রাত্রিবেলাতে একটা জয়েন্ট কনফারেন্স, একটা রুম একটা করা হয়েছিল, করা আছে, সেটা হচ্ছে সাউথ ব্লকে। তখন সবার নর্থ ব্লকে যারা ছিলেন তারা সব সাউথ ব্লকে চলে আসেন,
সাউথ ব্লকে এসে বাকি মিটিংটা ভোরবেলা অবধি হয়। এই যে ভোরবেলা অবধি মিটিংটা হয়েছে, মিটিংয়ে কি নির্যাস না নির্যাস, কি কথাবার্তা হয়েছে, বিশ্বাস করুন আমি বিন্দুমাত্র জানতে পারি। আমি এখানে বড় বড় কথা বলে দেবো, তারপরে সেটা ভুল প্রমাণিত হবে, ওটা বলার তো কোনো অর্থ নেই। আমার কাছে কোনো খবর আসেনি। যদি খবর পাই তাহলে রাতের দিকে হয়তো খবর পেতে পারি, তখন আপনাদের নিশ্চয়ই আমি কালকে জানাবো। যদি পাবোই এমন কোনো কথা নেই, কারণ এই জিনিসগুলো এত গোপনীয়তার মধ্যে হয়, যেখানে একটা 6 তারিখ থেকে একটা এয়ার এক্সারসাইজ হবে, আর পাকিস্তানে একটা এয়ার এক্সারসাইজ অলরেডি চলছে। এখন পাকিস্তানের ব্যাপারে কথা হচ্ছে না বাংলাদেশের ব্যাপারে কথা হচ্ছে, সেটাও তো আমি জানি না। তাহলে আমি বলবোটা কি? অবশ্যই যদি পাকিস্তানের কথা হয় তাহলে পরে বাংলাদেশের কথাও আসবে, কারণ এখানে ধরা হয়েছে ত্রিশূলের দুটো ফলা, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, আর মধ্যখানে একটা হচ্ছে অস্ত্র, যেটা বড় অস্ত্র। তো ত্রিশূলের তো 3টে দিকই তো, মানে 2টো দিকই আছে, তা 2টো দিকই নিয়ে আলোচনা হওয়ার কথা। এখন দেখা যাক সে আলোচনাটা কতদূর কি হয়েছে। তবে এদিকে যেমন তৎপরতা, ওদিকে পালানোর তৎপরতা, এদিকে আক্রমণের তৎপরতা, ওদিকে পলায়নের তৎপরতা। এই 2 তৎপরতার মধ্যে কে জেতে আর কে হারে, এখন সেটা দেখার জন্য আমি বসে আছি। অনেকদিন আগে আমি বলেছিলাম আমার এখন গ্যালারিতে বসে খেলা দেখার সময়, সেই সময়টা কিন্তু এসে গেছে। এখন চুপচাপ বসে দর্শক আপনারা খেলা দেখুন, কেমন খেলা জমে যাবে, সার্কাস পার্টি কিরকম ন্যাজে গোবরে হবে আর কিরকম দৌড়াবে, পুরো দৌড়ের ওপর থাকবে। ভারতবর্ষে এদেরকে দৌড়ের ওপরে রেখে দেবে। আপনারা শুধু চুপ করে ধৈর্য ধরে কটা দিন বসে থাকুন। আর শেখ হাসিনা যা বলে দিয়েছেন, তিনি ফিরবেন, খুব শীঘ্রই ফিরবেন, এবং সুস্থভাবে প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। আমি আজও বলছি উনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। কি ইকুয়েশনে ফিরবেন না ফিরবেন সেটা গোপনীয়, সেটা আমি ভাঙতে পারবো না, সেটা সরকারি একটা পরিকল্পনার ব্যাপার। এটা নিয়ে আমায় অনুরোধ করবেন না, আমি বলতে পারবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমরা একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছি যে সারা বিশ্ব থেকে বিভিন্ন যে প্রবাসী বাঙালিরা রয়েছেন তাদের মধ্যে একদম বেছে বেছে টাউট পাটপাতদের বাংলাদেশে নিয়ে এসেছিলেন গত 15 মাসে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস। এদের মানে কার কথা ছেড়ে কার কথা বলি, কিন্তু আজকে যার কথা বলবো খুবই ইন্টারেস্টিং। তিনি হলেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। ইনি আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কিন্তু তার চেয়েও তার বেশি পরিচয় বাংলাদেশে একজন বুদ্ধিজীবী হিসেবে, একজন কলাম লেখক হিসেবে, একজন আলোচক হিসেবে। এবং তিনি ঢাকা ইউনিভার্সিটিতে জার্নালিজম নিয়ে পড়েছিলেন। তিনি কখনোই আইনজীবী ছিলেন না কিংবা সংবিধান বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন না। কিন্তু আমরা মানে অবাক হয়ে লক্ষ্য করলাম যে বাংলাদেশে যে সংবিধান সংস্কার কমিটি করা হলো, তার চেয়ারপারসন করা হলো এই ডক্টর আলী রিয়াজকে। তার আগে ডক্টর শাহদিন মালিককে এই দায়িত্বটি দেওয়া হয়েছিল, কিন্তু তিনি পাশ কাটিয়ে গিয়েছেন। শাহদিন মালিক তিনি সংবিধান নিয়ে কাজ করেছেন, তিনি বিশেষজ্ঞ, তিনি একজন প্রবীণ আইনজীবী, কিন্তু তিনি একটা দলফুন দিয়ে আর এই দায়িত্ব নেননি। এই দায়িত্ব গিয়ে পড়েছে যে সংবিধানের সহ-অধিনায়ক। তো সংবিধান কাটা ছাটার যেসব প্রস্তাব দিয়েছে সেটা নিয়ে না বলি, এর পাশাপাশি আমরা একটা ঐকমত্য কমিশন দেখেছিলাম, জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে বিএনপি, জামাত, এনসিপি, সাকি, এরকম আরো কিছু ছোটখাটো পার্টি নিয়ে দেখলাম যে একটা মানে দেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্বহীন এই কমিশনটাকে নাম দিলেন জাতীয় ঐকমত্য কমিশন। ঠিক আছে, সেটা চেয়ারপারসন বাই ডিফল্ট ডক্টর ইউনূস, ভাইস চেয়ারপারসন বা হোয়াট এভার সহসভাপতি যাই বলি না কেন, সেটা ছিল এই ডক্টর রিয়াজ। তিনি প্রায় 8 মাস ধরে এই বিভিন্ন পার্টির সাথে মিটিং করেছেন, এবং আমি খুব অবাক হয়ে গেছি যে আলী রিয়াজের মতো একটা টাউট বাটপারের ডাকে বিএনপির মতো একটা দল এবং বিএনপির সিনিয়র নেতারা এবং আরো বেশ কিছু সিনিয়র নেতারা, মানে এই যে কমিউনিস্ট পার্টিটাটি যখনই দেখেছে একেবারে তু অমনি তারা ছুটে চলে গেছে। তো যাই হোক, যে কথা বলছিলাম যে এই আলী রিয়াজ সম্পর্কে আবার অনেক কিছু শোনা যায়। 2018 সালের 19শে ডিসেম্বর একটা পত্রিকায় তার বিরুদ্ধে এই সেক্সুয়াল অ্যাবিউজের অভিযোগ এনেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন
প্রাক্তন ছাত্রী রাজশাহীতে তার কাছে গিয়ে এই আলী রিয়াজ ঝাঁপিয়ে পড়েছিল। এটা ডিটেলস আছে, আমি আর ডিটেলসে যাব না। এরপরে তিনি নাকি কিছুদিন ইংল্যান্ডে ছিলেন, সেখানেও বিবিসিতে কর্মরত একজন জনপ্রিয় তরুণী এবং তিনি সংস্কৃতি কর্মীও, তার সাথেও তিনি পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন এবং সেই তরুণীকে তিনি অনেক আশা ভরসা দেন বিয়ে করবেন, কিন্তু আলটিমেটলি সেটা তিনি করেননি। তিনি ইউএস এর ভিসা পেয়ে নাকি ইউএসএ তে চলে গিয়েছিলেন। পরবর্তীতে শোনা যায় যে সেই তরুণী মানসিকভাবে এতটাই ভেঙে পড়েন এবং তিনি পরবর্তীতে মারা যান। তো আমেরিকায় গিয়ে তিনি যেটা করেছেন যে তিনি আমেরিকান ডিপ স্টেটের সাথে একটা সম্পর্ক গড়ে তোলেন এবং 2010 সাল থেকে বাংলাদেশে নিয়মিত তিনি প্রথম আলো এবং ডেইলি স্টারে কলাম লিখতেন এবং তার সব কলামের একটাই টার্গেট ছিল যে শেখ হাসিনা সরকারের সমালোচনা করা। তিনি চ্যানেল আইয়ের খুব পছন্দের একজন বুদ্ধিজীবী ছিলেন। চ্যানেল আই তাকে খুব প্রমোট করত। আর একজন খুব প্রমোট করত তাকে, তিনি হলো তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমান, যার একটা এনজিও রয়েছে, সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড স্টাডিজ এরকম কিছু একটা। এই সংস্থার নামে সোনারগাঁয়ে এবং বিভিন্ন 5 স্টার হোটেলে বা খুব এক্সপেন্সিভ ভেন্যুতে সরকার বিরোধী সেমিনার করা হতো এবং এইসব সেমিনারে একটা প্রায় রেগুলার মুখ ছিল এই ডক্টর আলী রিয়াজ, তাকে আমেরিকা থেকে নিয়ে আসতেন। তো এই যে বাংলাদেশের এই যে রেজিম চেঞ্জ হলো, আমেরিকান প্যাক্ট, সেই রেজিম চেঞ্জের অন্যতম ভূমিকা রেখেছিল এই মার্কিন পুতুল, এই টাউট বাটপার, এই ডক্টর আলী রিয়াজ। আজকে যখন দ্বিতীয় মাত্রা জিল্লুর রহমান খুব বড় বড় কথা বলেন, ডক্টর ইউনূসের সমালোচনা করেন, আবার দেখবেন কিন্তু সব কথার মধ্যে একটা লাইন বলে, শেখ হাসিনা গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলছে। এটা জিল্লুর সময় পেলেই বলেন। তো এই জিল্লুর রহমান এখন ইউনূসের সাথে সমালোচনা করেন, কিন্তু ইউনূসকে বসানো এই রেজিম চেঞ্জের সব ষড়যন্ত্রের অন অফ দ্য কি প্লেয়ার্স ছিলেন। তো আলী রিয়াজকে প্রমোট করার জন্য যারা যারা দায়ী, জিল্লুর রহমান অন অফ দেম। প্রথম আলো ডেইলি স্টার তো তাদের চরিত্র জানেনি। হ্যাঁ, তো সেই আলী রিয়াজ অবশেষে জুলাই সনদের নামে একটা এমন একটা জিনিস প্রডিউস করছেন যেটা এখন সেই ঐকমত্য কমিশনের বড় দলগুলোই মানছে না। বিএনপি মানতেছে না, মাহমুদুর রহমান মান্নাকে দেখলাম মানতেছে না, কমিউনিস্ট পার্টি মানতেছে না, এবং তার আগে এই ঐকমত্য কমিশনে এই জুলাই সনদ যে প্রডিউস করার আগেই এটা আবার ঘটা করে সই কালেক্ট করা হয়েছে। জুলাই সনদে স্বাক্ষর করেছেন কে? স্বাক্ষর করেছেন বিএনপি, স্বাক্ষর করেছেন জামাত, আবার এনসিপি। দেখেন চালাকি করে তারা সই করেনি, কিন্তু এনসিপি, জামাত, ইউনূস এরা তো সব একই সূত্রে গাথা। বিএনপি কে পুরা বলদ বানায় ফেলছে আর কি। যখন সনদটা হাতে বসে বিএনপি দেখে যে এটা যারা বলছে, তারা যা বলছে, যে আলোচনা হয়েছে, নোট অফ ডিসেন্ট হয়েছে, এইসব কিছু নাই। খুবই মজার হলো যে এই জুলাই সনদ আপনি সই করছেন, সুতরাং এটা বাস্তবায়ন করতে হবে। আপনি যদি সংসদ নির্বাচনের পরে সংসদে যে এটা যদি বাস্তবায়ন না করা হয়, 270 দিন পরে নাকি এটা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে। পৃথিবীর কোন দেশে এটা শুনছেন? তো আজকে আলী রিয়াজকে নিয়ে এত কথা বলবার কারণ হলো যে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম ফেসবুকে একদম ছয়লাভ হয়ে গেছে যে একটা ছবি আসছে, বিজনেস ক্লাসে বসে আছে, আর একটা এয়ার রুটের ছবি দেওয়া যে আলী রিয়াজ গতকাল রাত 3টায় কাতার এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে চলে গেছে। তো আই ওয়াজ কনভিন্সড। আমার শুধু একটু খটকা লেগেছে যে আমি জানি উনি 5ই নভেম্বর যাবে, কিন্তু উনি 3 তারিখে চলে গেলেন। ঘটনাটা কি? একটু ঢাকায় খোঁজ নিলাম যে তিনি এখনো দেশ ত্যাগ করেননি, এখনো পালিয়ে যাননি। গতকাল যমুনায় তার সম্মানার্থে, তার বিদায় উপলক্ষে একটি বিদায় সম্বর্ধনা দেওয়া হয়েছে। সেখানে একটা ডিনারের আয়োজন করা হয়েছিল, সেখানে ডাস্টবিন শফিক সহ অনেকেই বক্তৃতা করেছিলেন এবং সেই বিদায় অনুষ্ঠানটি একেবারে চোখের জলে ডুবে গিয়েছিল বলা যায়। সেখানে সবাই কেঁদে এক ধরনের চোখের জলে এই আলী রিয়াজকে বিদায় দিয়েছে। তিনি এতদিন ছিলেন, দেশের এত বড় একটা সর্বনাশ করলো, কিন্তু যমুনায় এই যাত্রাপালা কিন্তু কালকে মঞ্চস্থ হয়েছে এবং সেখানে পুরা অনুষ্ঠানে এমন একটা বিদায়ের সুর বাজছিল যে মনে হচ্ছে যে পুরা ইউনূস সরকারই মনে হয় চলে যাচ্ছে, যেটা আমরা এখন শুনছি, ধারণা করছি। এবং সেখানে এই তুলসী গ্যাবার্ড যে বাহরাইনে 31শে অক্টোবর যে বক্তৃতাটা দিয়েছিলেন এবং আমেরিকার যে তার এই রেজিম চেঞ্জের কূটনীতি থেকে সরে এসেছে, এই প্রসঙ্গটিতে উঠেছিল এবং একজন বক্তা তিনি আলী রিয়াজ চলে যাবেন বলে কাঁদছিলেন। সেই ক্রন্দনরত অবস্থায় তিনি জিজ্ঞেস করছিলেন যে তুলসী গ্যাবার্ড এটা যে বললো, এইটার আমাদের উপরে কি ইম্প্যাক্ট হবে।
এবং যেটা কালকে আমার সোর্স ওখানে ছিল, এবং তারা বলছে যে অনেকের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে যে কখন চলে যেতে হয়, কখন পালাতে হয়। এবং কেউ কেউ বলেছেন যে আলী রিয়াজ ভাগ্যবান, যে যে কোনো একটা পরিবর্তনের আগেই সে পালিয়ে যেতে পারছে। আজকে আলী রিয়াজের সম্মানার্থে আরেকটি ডিনার দিয়েছেন আরেক সংস্কার কমিশনের। তিনি আবার অন্য একটা কমিশনের চেয়ারম্যান, তিনিও মার্কিন নাগরিক, এবং তাকে আপনারা সবাই চেনেন, ডিপ স্টেটের এই ষড়যন্ত্রের সাথে গভীরভাবে জড়িত ছিল। তার বাসায় আজকে এই আলী রিয়াজের ডিনার ইনভাইটেশন আছে। এইটা শেষে তিনি হয়তো আগামীকাল, আমি যেটা জানি যে 5 তারিখে লিভ করবে। যাই হোক, তিনি খুব দ্রুত পালিয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন, এবং তিনি প্রেস উইংকে বলেছেন তার প্রস্থানের ব্যাপারে যেন কোনো নিউজ না করা হয়। মানে এমন ভয় পাইছে। এর আগে তিনি মাসখানেক আগে যে জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনূসের সাথে গেছিলেন, তখন নিউজ হয়েছিল, প্রেস উইং নিউজ করেছিল। এটা নিয়েও তিনি প্রেস উইং এর উপরে উষ্মা প্রকাশ করেছেন। তিনি আসলে পালিয়ে যেতে চান, নীরবে গোপনে পালাতে চান, তিনি সংবাদ মাধ্যমে জানিয়ে যেতে চান না। এবং তিনি যাচ্ছেন, তিনি প্রথম দিকের একজন। আমি অবাক হব না যদি দেখি যে ইউনূস শিবিরে পালানোর হিড়িক বেড়ে গেছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।